এই ছেলে, আমি বর্তমান সময়ের একজন ডার্ক সাইডের মন্ত্রী। কোন একদম পুলিশ পাঠিয়ে দিয়ে তোর জীবনটা আমি জাহান্নাম করে দিতে পারি, ধারণা আছে তোর? এই কুত্তার বাচ্চা, তোদের অনেক বড় কলেজ হয়ে গেছে তাই না? আরে কাকা আমগো কলিজা তোর গাড়ির থেকে বড়। কর হটম তো কর, হটম একদম। তোর সাহস তাহলে তুই এখানে দাঁড়া, আমি তোর বাপকে নিয়ে আসতেছি, দাঁড়া। তোরে 1 ঘন্টা সময় দিলাম, তোরে জানে পাবো ওইতে নিয়ে এই তোর এই লেকের ভিতর সুবা। জনপ্রিয় ড্রামা সিরিজ দুনিয়া টাকার গোলামের 23 নম্বর পর্বের শেষ দৃশ্য যারা দেখেছেন তারা নিশ্চয়ই একটা বিষয় বুঝতে পেরেছেন, সেজাদ চৌধুরীর জীবনে এবার আর কোনো সাধারণ ঝামেলা নেই। এবার শুরু হয়েছে সরাসরি যুদ্ধ। একদিকে অর্থমন্ত্রী, যার ক্ষমতা, টাকা আর রাজনৈতিক প্রভাবের কোনো সীমা নেই। অন্যদিকে সেজাদ চৌধুরী, যে মানুষটা নিজের জীবনের ঝুঁকি নিতে ভয় পায় না, কিন্তু নিজের পরিবার, নিজের মা এবং নিজের সন্তানকে বিপদের মুখে দেখলে কোনো শক্তির কাছেই মাথা নত করে না। আর 23 নম্বর পর্বের শেষ মুহূর্তে যখন অর্থমন্ত্রীর লোকজন যখন সেজাদের বাড়িতে ঢুকে তার পরিবারের ওপর হামলা চালায়, তখন আসলে তারা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় ভুলটি করে ফেলেছে। কারণ তারা সেজাদের সঙ্গে লড়াই করতে আসেনি, তারা এমন একজন মানুষের পরিবারকে আঘাত করতে এসেছে যার কাছে পরিবারই তার সবচেয়ে বড় দুর্বলতা। আর সেই দুর্বলতাকেই যখন কেউ অস্ত্র হিসেবে ব্যবহার করে, তখন সেজাদ চৌধুরী কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তার উত্তর আমরা পেতে যাচ্ছি 24 নম্বর পর্বে। সব জানতে হলে ভিডিওর 1 সেকেন্ডও মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ আজকের এই বিশ্লেষণে আমরা একে একে আলোচনা করব সেজাদ কিভাবে অর্থমন্ত্রীর গুন্ডাদের জবাব দিতে পারে, সুমনের নিখোঁজ হবার পেছনে আসলে কারা রয়েছে, ফাতেমার 50 লাখ টাকার রহস্য কিভাবে ফাঁস হতে পারে, আর জাল গোলাম কিবরিয়ার আসল পরিচয় কিভাবে সবার সামনে চলে আসবে। তবে তার আগে ফিরে যেতে হবে 23 নম্বর পর্বের সেই ভয়ঙ্কর শেষ দৃশ্যে। বন্ধুরা, আমরা দেখেছি অর্থমন্ত্রীর ব্যাংক থেকে বিপুল পরিমাণ অবৈধ টাকা সেজাদ চৌধুরী নিজের কৌশলে নিয়ে যায়, কিন্তু সেই টাকা নিজের সম্পদ বানিয়ে বসে থাকার পরিবর্তে সেজাদ সেটি এমন মানুষদের মধ্যে বিলিয়ে দেয় যারা বছরের পর বছর সুদের ঋণ, দারিদ্র্য আর অভাবের সঙ্গে যুদ্ধ করে আসছে। এই জায়গাতেই সেজাদ অন্যদের থেকে আলাদা, কারণ তার কাছে টাকা মানে শুধু ক্ষমতা নয়, টাকা মানে মানুষের জীবন বদলে দেওয়ার একটা সুযোগ। কিন্তু অর্থমন্ত্রী বিষয়টিকে একেবারে অন্যভাবে দেখেছে। তার কাছে সেই টাকা ছিল ক্ষমতার প্রতীক। তার ব্যাংক থেকে টাকা চুরি যাওয়াটা শুধু আর্থিক ক্ষতি নয়, এটা ছিল তার অহংকারে আঘাত। তাই রাগে ক্ষোভের সে সরাসরি সেজাদকে ফোন করে বসে। ফোনের ওপাশ থেকে অর্থমন্ত্রীর হুমকি ছিল পরিষ্কার। সে সেজাদকে বোঝাতে চেয়েছিল ক্ষমতার বিরুদ্ধে গিয়ে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না, কিন্তু সেজাদ ও যে সাধারণ মানুষ নয় সেটাই সে আবারও প্রমাণ করে। অর্থমন্ত্রীর হুমকির জবাবে সেজাদ এমনভাবে কথা বলে যাতে পরিষ্কার হয়ে যায় শুধু ক্ষমতা দিয়ে তাকে ভয় দেখানো সম্ভব নয়, প্রমাণ ছাড়া তাকে স্পর্শ করার ক্ষমতা অর্থমন্ত্রীর নেই। আর এখানেই শুরু হয় দুই শক্তির আসল লড়াই। একদিকে রাষ্ট্রীয় ক্ষমতার ছায়া, অন্যদিকে একজন মানুষের সাহস, বুদ্ধি এবং প্রতিশোধের আগুন। কিন্তু অর্থমন্ত্রী বুঝতে পারে শুধু ফোনে হুমকি দিয়ে সেজাদকে থামানো সম্ভব নয়, তাই সে আরও ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়, সেজাদের দুর্বল জায়গায় আঘাত করার। আর সেই দুর্বল জায়গা হলো তার পরিবার। 23 নম্বর পর্বের শেষ মুহূর্তে যখন সেজাদের বাড়ির দরজা ভেঙে সশস্ত্র লোকজন ঢুকে পড়ে, তখন প্রথমে কেউ বুঝতে পারেনি তাদের আসল উদ্দেশ্য কি, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। সেজাদের মায়ের ওপর হাত তোলা হয়, তার সন্তানকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়, আর তখনই যেন সেজাদের ভেতরে সমস্ত ধৈর্য শেষ হয়ে যায়। এতদিন পর্যন্ত সেজাদ অর্থমন্ত্রীকে সতর্ক করেছে, প্রমাণ সংগ্রহ করেছে, তার লোকজনের গতিবিধি বুঝেছে, কিন্তু এবার বিষয়টা আর টাকা পয়সা বা ক্ষমতার লড়াইয়ে সীমাবদ্ধ নেই। এবার বিষয়টা তার পরিবার। আর 24 নম্বর পর্বের শুরুতে এই জায়গা থেকেই আসতে পারে সবচেয়ে বড় অ্যাকশন দৃশ্য। ভাবুন তো, একদিকে একদল সশস্ত্র লোক, অন্যদিকে একা সেজাদ চৌধুরী। কিন্তু সংখ্যায় কম হলেও সেজাদের কাছে রয়েছে এমন একটা জিনিস যেটা ওই গুন্ডাদের নেই, সেটা হলো রাগের সঙ্গে যুক্ত বুদ্ধি। সেজাদ জানে সবাইকে শুধু মারধর করে তাড়িয়ে দিলেই হবে না, তার জানতে হবে এই হামলার নির্দেশ কে দিয়েছে, কে অর্থমন্ত্রী লয়ে তার বাড়িতে লোক পাঠিয়েছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থমন্ত্রী তার পরিবারকে কেন টার্গেট করল। তাই 24 নম্বর পর্বে সেজাদ হয়তো হামলাকারীদের মধ্যে কাউকে জীবিত অবস্থায় আটক করতে পারে, আর সেখান থেকেই শুরু হতে পারে ভয়ঙ্কর জেরা। যখন সেজাদ একের পর এক প্রশ্ন করবে, তখন প্রথমে হামলাকারীরা চুপ থাকার চেষ্টা করবে, কারণ তারা জানে অর্থমন্ত্রীর নাম মুখে নিলে তাদের নিজেদের জীবনও নিরাপদ থাকবে না। কিন্তু সেজাদ এমনভাবে চাপ তৈরি করবে যাতে শেষ পর্যন্ত তাদের একজনের মুখ ফসকে বেরিয়ে যেতে পারে সেই কাঙ্ক্ষিত নাম অর্থমন্ত্রী। আর সেই মুহূর্তটাই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে, কারণ তখন সেজাদের হাতে থাকবে প্রতিশোধ নেওয়ার একটা স্পষ্ট কারণ। সে বুঝে যাবে এটা কোনো বিচ্ছিন্ন হামলা ছিল না, এটা ছিল পরিকল্পিত আক্রমণ, এবং এর পেছনে ছিল অর্থমন্ত্রীর সরাসরি নির্দেশ। এরপর সেজাদ কি করবে? সে কি পুলিশের কাছে যাবে, নাকি আইনের বাইরে গিয়ে নিজের মতো করে জবাব দেবে? এখানেই 24 নম্বর পর্বের সবচেয়ে বড় প্রশ্ন,
কারণ সেজাদ যদি এবার সরাসরি অর্থমন্ত্রীর সাম্রাজ্যের ওপর আঘাত হানে তাহলে এই যুদ্ধ আর থামার কোনো সুযোগ থাকবে না। অর্থমন্ত্রীর গোপন ডেরা, অবৈধ শিপমেন্ট, মাফিয়া চক্র সবকিছুই তখন সেজাদের টার্গেটে চলে আসতে পারে। আর অর্থমন্ত্রীও বুঝতে পারবে সে যাকে ভয় দেখাতে চেয়েছিল সেই মানুষটাই এখন তার সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বন্ধুরা, এখানেই গল্প শেষ নয়, কারণ 24 নম্বর পর্বের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে অন্য একটি জায়গায়, সেটা হলো সুমন। 24 নম্বর পর্বে আমরা সুমনের বাবার মুখ থেকে যে কাহিনী শুনেছি সেটি নিছক একটি নিখোঁজ হবার ঘটনা নয়। সুমন 2 বছর ধরে নিখোঁজ। তার অপরাধ কী ছিল? সে প্রতিবাদ করেছিল। সে দেখেছিল কিভাবে অসহায় শিশুদের ধরে এনে তাদের শারীরিকভাবে অক্ষম করে ভিক্ষাবৃত্তিতে নামানো হচ্ছে। সেই ভয়ঙ্কর চক্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আর এরপরই সে নিখোঁজ হয়ে যায়। এত বছর ধরে তার পরিবার অপেক্ষা করেছে। তার বাবা হয়তো প্রতিদিন ভেবেছেন আজ হয়তো ছেলে ফিরে আসবে, আজ হয়তো দরজায় দাঁড়িয়ে বলবে, বাবা আমি ফিরে এসেছি। কিন্তু সেই অপেক্ষা আর শেষ হয়নি যতক্ষণ না সেজাদ চৌধুরী এই ঘটনাটার সঙ্গে যুক্ত হয়। সেজাদ যখন থানায় গিয়ে ওসির সামনে সুমনের ছবি দেখায় তখন ওসির আচরণই অনেক প্রশ্নের জন্ম দেয়। একজন সাধারণ পুলিশ অফিসার হলে হয়তো সে ছবিটা দেখে অনুসন্ধান শুরু করত, কিন্তু এই ওসি বরং এমন আচরণ করে যেন সুমন নামের মানুষটিকে সে কোনোদিন দেখেইনি। কিন্তু সেজাদের চোখে এড়িয়ে যায় না একটি বিষয়, থানা থেকে বেরোনোর পর ওসির ভয় পাওয়া চেহারা, বারবার ফোনে কথা বলা, কাউকে যেন দ্রুত কোনো খবর দেওয়ার চেষ্টা করা। সেজাদ বুঝে যায় লোকটা কিছু একটা লুকাচ্ছে, আর এখান থেকেই শুরু হতে পারে সেজাদের সবচেয়ে বড় গোয়েন্দা অভিযান। সেজাদ হয়তো নিজের বিশ্বস্ত লোকদের দিয়ে ওসির গতিবিধি নজরদারি করাবে। কার সঙ্গে দেখা করছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে ফোনে কথা বলছে, কোন নম্বরে বারবার যোগাযোগ করছে, সব কিছু খতিয়ে দেখা হবে। আর যদি সত্যি ওসির ফোন রেকর্ডে এমন কারো নাম উঠে আসে যেই মানব পাচার বা গুম চক্রের সঙ্গে যুক্ত, তাহলে সেজাদের সন্দেহ সত্যি প্রমাণিত হবে। তখন প্রশ্ন উঠবে, সুমন কি সত্যি মারা গেছে নাকি এখনো কোথাও জীবিত অবস্থায় বন্দী আছে? আর যদি জীবিত থাকে তাহলে তাকে কোথায় আটকে রাখা হয়েছে? একটি গোপন জায়গায়, কোনো পরিত্যক্ত ভবনে, নাকি শহরের এমন একটি জায়গায় যেখানে প্রতিদিন মানুষ যাতায়াত করলেও কেউ কল্পনাও করতে পারবে না যে সেখানে নিরপরাধ মানুষকে আটকে রাখা হয়েছে? এই রহস্যের উত্তর খুঁজতে গিয়েই হয়তো সেজাদ এমন একটি গোপন সেলের সন্ধান পাবে যেখানে শুধু সুমন নয়, আরও অনেক নিখোঁজ মানুষকে আটকে রাখার ভয়ঙ্কর তথ্য সামনে আসবে। আর তখন সেজাদের সামনে থাকবে দুটি পথ, একদিকে নিজের পরিবারের নিরাপত্তা, অন্যদিকে বছরের পর বছর নিখোঁজ থাকা অসহায় মানুষগুলোর জীবন। কিন্তু সেজাদকে যারা চেনে তারা জানে সে নিজের জীবনকে খুব বেশি মূল্য দেয় না, কিন্তু অন্যায় দেখলে চুপ করে থাকে না। তাই সে হয়তো নিজের জীবন বাজি রেখে সেই গোপন সেলে ঢুকে পড়বে। আর সেখানেই ঘটতে পারে 24 নম্বর পর্বের সবচেয়ে শ্বাসরুদ্ধকর অভিযান। অন্ধকার একটি জায়গা, চারিদিকে পাহারা, ভেতরে বন্দি মানুষ, আর বাইরে থেকে একা সেজাদ। সে কি পারবে সুমনকে খুঁজে বের করতে? সুমন যদি সেখানে থাকে তাহলে 2 বছর পর তার বাবার সঙ্গে দেখা হওয়ার মুহূর্তটি কেমন হবে? একজন বৃদ্ধ বাবা যখন নিজের হারিয়ে যাওয়া সন্তানকে সামনে দেখতে পাবেন তখন সেই দৃশ্য যে দর্শকদের চোখে পানি এনে দেবে এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এখানেও একটা বড় প্রশ্ন থাকবে, সুমন কি শুধু নিজের ওপর হওয়া নির্যাতনের কথা বলবে, নাকি সে এমন কোনো তথ্য প্রকাশ করবে যা পুরো পুলিশ মাফিয়া চক্রকে কাঁপিয়ে দেবে? যদি সুমন বলে দেয় কার নির্দেশে তাকে গুম করা হয়েছিল, যদি সে এমন কারো নাম নেয় যার কথা সেজাদ কখনো ভাবেনি, তাহলেই হয়তো 24 নম্বর পর্বের গল্প আরও ভয়ঙ্কর দিকে মোড় নেবে। কারণ এই মুহূর্তে সেজাদের সামনে শুধু অর্থমন্ত্রী নয়, তার সামনে রয়েছে পুরো একটি অপরাধী নেটওয়ার্ক। আর এই নেটওয়ার্কের একটি অংশ যদি পুলিশের ভেতরেই থাকে তাহলে সেজাদ কাকে বিশ্বাস করবে, কাকে বন্ধু ভাববে, কাকে শত্রু ভাববে? এটাই এখন সবচেয়ে বড় রহস্য। আর এই রহস্যের মধ্যেই সেজাদের জীবনের আরেকটি ভয়ঙ্কর সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে। সেটা হলো ফাতেমা এবং সেই 50 লাখ টাকা। এতদিন ধরে যে বিষয়টি গোপন ছিল সেটি এবার আর বেশি দিন গোপন থাকার সম্ভাবনা নেই। কারণ সেজাদের নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 50 লাখ টাকা কিভাবে গায়েব হলো তার তদন্ত রিপোর্ট যদি সত্যি সেজাদের হাতে এসে পৌঁছায় তাহলে ফাতেমার সামনে আর লুকানোর জায়গা থাকবে না। আর সেখান থেকেই শুরু হবে আর একটি বিস্ফোরণ। একদিকে অর্থমন্ত্রীর সঙ্গে যুদ্ধ, অন্যদিকে সুমনকে উদ্ধারের মিশন, আর নিজের ঘরের ভেতরেই 50 লাখ টাকার প্রতারণা। সেজাদ কি বুঝতে পারবে বাইরের শত্রুর চেয়েও ভয়ঙ্কর কখনো কখনো ঘরের ভেতরের বিশ্বাসঘাতকতা? আর ফাতেমা যদি সত্যি সেজাদের স্বাক্ষর জাল করে টাকার রিশাদের হাতে দিয়ে থাকে তাহলে সেই সত্য সামনে আসার পর সেজাদের সিদ্ধান্ত কি হবে? সে কি ফাতেমাকে ক্ষমা করবে নাকি এবার সত্যি সব সম্পর্ক শেষ করে দেবে? বন্ধুরা, এখানেই শুরু হচ্ছে 24 নম্বর পর্বের সবচেয়ে বড় পারিবারিক বিস্ফোরণ। আর তার থেকেও বড় প্রশ্ন, ঋতু কোথায় দাঁড়িয়ে আছে এই পুরো ঘটনায়? কারণ ঋতু এমন একজন যে সেজাদের টাকা বা ক্ষমতার জন্য ভালোবাসেনি, সে ভালোবেসেছিল মানুষটাকে। আর এই পার্থক্যটাই হয়তো 24 নম্বর পর্বে সেজাদের চোখ খুলে দিতে পারে। কিন্তু ঋতু কি সত্যি সেজাদের জীবনে ফিরে আসবে, নাকি সেজাদের জীবনের অতীতের কোনো ভয়ঙ্কর সত্য আবার সবকিছু উল্টে দেবে?
এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাবো পরবর্তী অংশে, কারণ সামনে আসছে আরও বড় রহস্য, জাল গোলাম কিবরিয়া। আর এই মানুষটাকে ঘিরে সেজাদের নিজের বাড়ির ভেতরে এমন একটি বিস্ফোরণ হতে যাচ্ছে, যার পর ফাতেমা, রিশাদ এবং কিবরিয়ার আসল সম্পর্ক আর লুকিয়ে রাখা সম্ভব হবে না। তাই বন্ধুরা, গল্পের পরবর্তী অংশে আমরা দেখব ঋতু কিভাবে কিবরিয়াকে হাতে নাতে ধরে ফেলবে, কিবরিয়া কেন রিশাদের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হবে, 50 লাখ টাকার ব্যাংক স্টেটমেন্ট কিভাবে ফাতেমাকে কোণঠাসা করবে, আর সেজাদের সামনে ঋতু কি এমন প্রমাণ নিয়ে আসবে যা তার পুরনো স্মৃতির দরজাও খুলে দিতে পারে। সেই মুহূর্তে হয়তো সেজাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের সময় এসে যাবে। ফাতেমা নাকি ঋতু, ক্ষমতা নাকি ভালোবাসা, প্রতিশোধ নাকি ন্যায় বিচার? আর এই 3টি প্রশ্নের উত্তরই ধীরে ধীরে বদলে দিতে পারে পুরো দুনিয়া টাকার গোলামের গল্প। তাই পরের অংশটি একদম মিস করবেন না। ছোট্ট অনুরোধ, ভিডিও শুরু করার আগে কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন, ঢাকা, চট্টগ্রাম, সিলেট। বন্ধুরা, সেজাদ চৌধুরী যখন একদিকে অর্থমন্ত্রীর বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে সুমনের নিখোঁজ হবার রহস্যের গভীরে ঢুকে যাচ্ছে, ঠিক তখনই তার নিজের বাড়ির ভেতর এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যেটা সেজাদ একদমই কল্পনা করতে পারেনি। আর এই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একজন মানুষ, কিবরিয়া, যে নিজেকে সবার সামনে গোলাম বলে পরিচয় দিচ্ছে। কিন্তু আসল সত্য হলো এই মানুষটি সেই আসল গোলাম নয়, সে একজন চোর। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার পেছনে রয়েছে রিশাদের পরিকল্পনা। রিশাদ কিবরিয়াকে শুধু চুরি করার জন্য বাড়িতে ঢোকায়নি, তার উদ্দেশ্য আরও ভয়ঙ্কর। সে চায় কিবরিয়াকে ব্যবহার করে সেজাদের নকল পরিচয় তৈরি করতে। অর্থাৎ ভবিষ্যতে এমন কোনো অপরাধ ঘটলে যার দায় সেজাদের ওপর চাপিয়ে দেওয়া যায়, সেই কাজে কিবরিয়াকে ব্যবহার করা হবে। একজন মানুষকে তার নিজের চেহারার সঙ্গে মিলিয়ে অন্য একজনের জায়গায় দাঁড় করিয়ে দেওয়া। ভাবুন তো পরিকল্পনাটা কতটা ভয়ঙ্কর। কিন্তু রিশাদ একটা বিষয় ভুলে গেছে, চেহারা নকল করা যায়, কণ্ঠস্বর কিছুটা নকল করা যায়, পোশাক নকল করা যায়, কিন্তু একজন মানুষের আচরণ, তার চোখের ভাষা, তার মানুষের প্রতি ভালোবাসা, এসব নকল করা যায় না। আর ঠিক এই জায়গাতেই কিবরিয়া ধরা পড়ে যেতে পারে, কারণ বাড়ির সবাই ধীরে ধীরে বুঝতে শুরু করেছে এই লোকটা আসল গোলাম নয়। প্রথমে হয়তো ছোট ছোট বিষয় থেকেই সন্দেহ তৈরি হবে। কখনো কারো মোবাইল পাওয়া যাবে না, কখনো ঘড়ি উধাও হয়ে যাবে, কখনো কারোর চশমা পাওয়া যাবে অন্য জায়গায়। প্রথমে সবাই ভাববে হয়তো ভুল করে কোথাও রেখে দিয়েছে, কিন্তু একই ঘটনা যখন বারবার ঘটবে তখন প্রশ্ন উঠবেই, বাড়ির ভেতর থেকে জিনিসগুলো যাচ্ছে কোথায়? আর তখনই মণি চাচার চোখ পড়বে কিবরিয়ার ওপর। মণি চাচা হয়তো সরাসরি কিছু বলবে না, কিন্তু তার অভিজ্ঞ চোখ কিবরিয়ার প্রতিটি আচরণ লক্ষ্য করতে শুরু করবে। কিবরিয়া কার ঘরে যাচ্ছে, কখন যাচ্ছে, কি খুঁজছে, কোন আলমারির কাছে দাঁড়াচ্ছে, কার সঙ্গে একা কথা বলছে, সব কিছুই ধীরে ধীরে নজরে আসবে। আর এরই মধ্যেই ঋতুর সন্দেহ বাড়তে থাকবে, কারণ ঋতু আসল গোলামকে খুব কাছ থেকে চিনত। তার স্বভাব কেমন ছিল, মানুষের সঙ্গে কিভাবে কথা বলতো, কিভাবে তাকাতো, কার সামনে কিভাবে আচরণ করত, এসব ঋতুর অজানা নয়। তাই কিবরিয়ার আচরণ যতই আসল গোলামের মতো করার চেষ্টা করা হোক, ঋতুর চোখকে ফাঁকি দেওয়া সহজ হবে না। একদিন হয়তো ঋতু হঠাৎ দেখতে পাবে কিবরিয়া চুপি চুপি কারোর ঘরে ঢুকছে, তার হাতে এমন কিছু থাকবে যেটা তার নিজের নয়। ঋতু দূর থেকে বিষয়টি লক্ষ্য করবে। প্রথমে সে চুপ থাকবে, কারণ সে নিশ্চিত হতে চাইবে। সে কিবরিয়াকে অনুসরণ করবে। কিবরিয়া হয়তো বুঝতেই পারবে না যে কেউ তার পেছনে রয়েছে। সে গিয়ে কোনো একটি জায়গায় চুরি করা জিনিস লুকানোর চেষ্টা করবে। আর ঠিক তখনই ঋতুর সামনে ধরা পড়ে যাবে কিবরিয়া। ঋতু হয়তো কঠিন গলায় বলবে, তুমি এখানে কি করছো? কিবরিয়া প্রথমে অস্বীকার করবে, বলবে আমি তো কিছু করিনি। কিন্তু ঋতু তখন তার হাতের জিনিসটা দেখিয়ে দেবে আর বলবে, এটা যদি তোমার না হয় তাহলে তোমার হাতে কেন? কিবরিয়া তখন বুঝে যাবে তার খেলা শেষ হতে শুরু করেছে। সে হয়তো পালানোর চেষ্টা করবে, কিন্তু এবার ঋতু তাকে ছাড়বে না। মণি চাচাও সেখানে এসে পৌঁছাতে পারে। দুজন মিলে কিবরিয়াকে আটকে ফেলবে। আর তখন শুরু হবে আসল জেরা। কিবরিয়ার কাছে প্রশ্ন করা হবে, তুমি আসলে কে? কোথা থেকে এসেছো? তোমাকে কে এই বাড়িতে পাঠিয়েছে? তুমি কেন গোলামের পরিচয় ব্যবহার করছো? প্রথমে কিবরিয়া চুপ থাকবে, কারণ সে জানে সত্যি বললে তার নিজের জীবনও বিপদে পড়বে। কিন্তু ঋতু যখন তার সামনে একের পর এক প্রমাণ হাজির করবে, তখন কিবরিয়ার ভয় বাড়তে থাকবে। আর এক সময় হয়তো সে এমন একটা কথা বলে ফেলবে, আমাকে রিশাদ পাঠিয়েছে। এই একটি নামই পুরো পরিস্থিতিকে বদলে দেবে। ঋতু স্তব্ধ হয়ে যাবে। মণি চাচাও বুঝতে পারবে বিষয়টি শুধু চুরির নয়, এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে। কারণ রিশাদ কেন একজন অপরিচিত চোরকে বাড়িতে ঢুকিয়ে গোলাম সাজাবে? কেন তাকে সেজাদের নকল করতে শেখাবে? কেন তাকে পরিবারের ভেতরে ঢুকিয়ে দেবে? এর উত্তর খুঁজতে গিয়ে হয়তো আরও ভয়ঙ্কর সত্য বেরিয়ে আসবে। রিশাদের উদ্দেশ্য ছিল সেজাদকে সামাজিকভাবে ধ্বংস করা। সে এমন একটি পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে কিবরিয়া সেজাদের পরিচয় ব্যবহার করে এমন কোনো অপরাধ করবে যার দায় পরে সেজাদের ওপর চাপিয়ে দেওয়া যাবে। অর্থাৎ রিশাদ চাইছে সেজাদের নিজের নামটাই তার বিরুদ্ধে অস্ত্র হয়ে উঠুক।
কিন্তু রিশাদ জানে না এবার তার নিজের নামই তার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়াবে, কারণ কিবরিয়া ধরা পড়ে গেছে। আর কিবরিয়া যদি সব সত্যি স্বীকার করে ফেলে তাহলে রিশাদের এতদিনের পরিকল্পনা এক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এখানেই গল্পে ঢুকে পড়ছে আরও ভয়ঙ্কর একটি বিষয়, ফাতেমা। কিবরিয়ার সঙ্গে রিশাদের সম্পর্ক প্রকাশ্যে আসার আগেই সেজাদের হাতে পৌঁছে যেতে পারে একটি গুরুত্বপূর্ণ নথি, একটি ব্যাংক স্টেটমেন্ট, যেখানে স্পষ্টভাবে দেখা যাবে সেজাদের প্রতিগত অ্যাকাউন্ট থেকে 50 লক্ষ টাকা বের হয়েছে। এত বড় অঙ্কের টাকা! আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, সেজাদ নিজে এই টাকা তোলেনি। তাহলে টাকা গেল কোথায়? কে তুলল? কার হাতে গেল? কিভাবে গেল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে সেজাদ হয়তো ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবে। তারপর বেরিয়ে আসবে আরও ভয়ঙ্কর তথ্য। টাকা তোলার প্রক্রিয়ায় এমন কিছু ডকুমেন্ট ব্যবহার করা হয়েছে যা দেখে প্রথমে সেজাদ নিজেই হতবাক হয়ে যাবে, কারণ সেখানে রয়েছে তার নিজের স্বাক্ষর। কিন্তু সেজাদ জানে সে ওই টাকা তোলেনি, অর্থাৎ তার স্বাক্ষর জাল করা হয়েছে। এবার সেজাদের মাথায় একটাই প্রশ্ন আসবে, তার সাই নকল করতে পারে কে? তার ব্যাংক সংক্রান্ত তথ্য কার কাছে ছিল? কার কাছে এতটা সুযোগ ছিল? আর তখনই সন্দেহের তীর ঘুরে যেতে পারে ফাতেমার দিকে, কারণ ফাতেমার কাছে ছিল পরিবারের অনেক গোপন তথ্য, ব্যাংকের কিছু তথ্য, সেজাদের ব্যক্তিগত জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, আর রিশাদের সঙ্গে তার গোপন যোগাযোগের বিষয়টিও ইতিমধ্যে সন্দেহ তৈরি করেছে। সেজাদ হয়তো প্রথমে বিশ্বাস করতে চাইবে না। সে নিজের মনকে বলবে, না, ফাতেমা এমন করতে পারে না। কারণ মানুষ যখন কাউকে ভালোবাসে বা বিশ্বাস করে তখন সত্যি সামনে এলেও সে প্রথমে সত্যিটা মানতে চায় না। কিন্তু প্রমাণ যদি একের পর এক সামনে আসতে থাকে, তখন সেজাদ হয়তো ব্যাংক স্টেটমেন্ট হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে থাকবে। তার চোখের সামনে ভেসে উঠবে অতীতের অসংখ্য ঘটনা, ফাতেমার সঙ্গে কাটানো সময়, তার বলা কথা, তার কান্না, তার ভালোবাসার অভিনয়, সবকিছু। আর ধীরে ধীরে সেজাদের মনে একটি ভয়ঙ্কর প্রশ্ন জন্ম নেবে, আমি কি এতদিন ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম? তারপর একসময় সেজাদ ফাতেমাকে ডেকে পাঠাবে। ঘরের পরিবেশ তখন সম্পূর্ণ নীরব। ফাতেমা হয়তো বুঝতেই পারবে না কেন তাকে ডাকা হয়েছে। সে স্বাভাবিক থাকার চেষ্টা করবে, কিন্তু সেজাদের মুখ দেখে তার বুকের ভেতর কাঁপন শুরু হয়ে যাবে, কারণ সেজাদ এবার আগের মতো প্রশ্ন করবে না। সে টেবিলের ওপর ব্যাংক স্টেটমেন্টটি রেখে দেবে আর শান্ত গলায় বলবে, এই টাকাটা কে নিয়েছে? ফাতেমা প্রথমে হয়তো বলবে, আমি জানি না। সেজাদ আবার প্রশ্ন করবে, আমার অ্যাকাউন্ট থেকে 50 লক্ষ টাকা গেছে, আমার সাই ব্যবহার করা হয়েছে, তুমি কিছু জানো না? ফাতেমা তখন আরও একটি মিথ্যা বলবে, কিন্তু সেজাদ এবার প্রস্তুত। তার কাছে শুধু ব্যাংক স্টেটমেন্ট নেই, তার কাছে থাকতে পারে আরও কিছু প্রমাণ, কল রেকর্ড, লেনদেনের তথ্য, রিশাদের সঙ্গে যোগাযোগের প্রমাণ। আর যদি সেজাদ সেই মুহূর্তে রিশাদের নামও সামনে আনে, তাহলে ফাতেমার মুখের ভাষা বদলে যাবে, কারণ সে বুঝে যাবে এবার আর কিচ্ছু লুকানো সম্ভব নয়। সেজাদ হয়তো গর্জে উঠবে, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তোমাকে আমার পরিবারের একজন মানুষ মনে করেছিলাম, কিন্তু তুমি আমার বিশ্বাসের দাম কত দিয়ে দিলে? এই প্রশ্নের কোনো উত্তর হয়তো ফাতেমার কাছে। এতক্ষণে আপনারা বুঝতেই পারছেন, দুনিয়া টাকার গোলামের 24 নম্বর পর্ব কোনো সাধারণ পর্ব হতে যাচ্ছে না। কারণ এই একটি পর্বে এমন অনেকগুলো রহস্যের দরজা খুলে যেতে পারে যেগুলো এতদিন ধরে দর্শকদের মাথায় ঘুরছিল। সুমন কি বেঁচে আছে? ওসি আসলে কার হয়ে কাজ করছে? কিবরিয়া কেন গোলাম সেজেছিল? রিশাদ কেন সেজাদের নকল তৈরি করতে চেয়েছিল? ফাতেমা কিভাবে 50 লাখ টাকা সরিয়েছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, সেজাদের জীবনের ঋতু কি আবার ফিরে আসতে চলেছে? এই প্রশ্নগুলোর উত্তর ধীরে ধীরে সামনে আসতেই এবার গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হবে। কারণ সেজাদের বাড়ির সামনে যে গাড়িগুলো এসে দাঁড়িয়েছে সেগুলো কোনো সাধারণ গাড়ি নয়। সেজাদ জানে তার শত্রুরা এসেছে, কিন্তু এবার সে আগের মতো অসহায় নয়। তার কাছে রয়েছে প্রমাণ, তার কাছে রয়েছে সুমন, তার কাছে রয়েছে কিবরিয়ার স্বীকারোক্তি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবার সে জানে তার শত্রুরা কোথায় আঘাত করতে চায়। সেজাদ বাড়ির সবাইকে নিরাপদ জায়গায় সরিয়ে দিতে বলবে। ঋতুকে বলবে, তুমি ভেতরে থাকো, বাইরে যা হবে আমি সামলাবো। কিন্তু ঋতু এবার চুপ থাকবে না। সে বলবে, এবার তোমাকে একা লড়তে দেব না। এই কথাটা শুনে সেজাদ কিছুক্ষণ ঋতুর দিকে তাকিয়ে থাকবে, কারণ এই কণ্ঠস্বর তার কাছে নতুন নয়। এই মানুষটি তার পাশে থাকার কথা বহু বছর আগেও বলেছিল, কিন্তু কোনো এক অজানা কারণে সেই সম্পর্ক হারিয়ে গিয়েছিল। আর এখন আবার সেই মানুষটিই তার সামনে দাঁড়িয়ে। সেজাদের মনে পুরনো স্মৃতির টুকরোগুলো আরও পরিষ্কার হতে শুরু করবে। একটি নদীর পার, একটি বৃষ্টির দিন, ঋতুর চোখের পানি, আর তার নিজের একটি প্রতিশ্রুতি, আমি তোমাকে কোনোদিন একা ছেড়ে যাব না। সেজাদ চোখ বন্ধ করবে, তারপর ধীরে ধীরে চোখ খুলে ঋতুর দিকে তাকাবে। কিন্তু কিছু বলার আগেই বাইরে থেকে গুলির শব্দ শোনা যাবে। সবাই চমকে উঠবে, শত্রুরা আক্রমণ শুরু করেছে। সেজাদ সঙ্গে সঙ্গে সবাইকে নিচু হতে বলবে। তারপর সে নিজের লোকদের সংকেত দেবে। বাড়ির চারদিকে যে নিরাপত্তা ব্যবস্থা আগে থেকেই ছিল তা সক্রিয় হয়ে যাবে।
একদিকে সেজাদের লোকেরা আক্রমণ ঠেকাবে, অন্যদিকে হামলাকারীরা বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করবে। কিন্তু এবার তাদের জন্য সবচেয়ে বড় বাধা হবে সেজাদ নিজেই। একজন একজন করে তারা সামনে আসবে আর সেজাদ তাদের প্রতিহত করবে। তবে সেজাদের লক্ষ্য শুধু হামলাকারীদের থামানো নয়, তারা তাদের মধ্যে এমন একজনকে জীবিত অবস্থায় আটক করতে চাইবে যে জানে এই আক্রমণের নির্দেশ কে দিয়েছে। অবশেষে একজন হামলাকারী ধরা পড়বে। সেজাদ তাকে সামনে বসিয়ে প্রশ্ন করবে, কে পাঠিয়েছ তোমাদের? লোকটি চুপ থাকবে। সেজাদ আবার জিজ্ঞেস করবে, রিশাদ? লোকটি মাথা নাড়বে। অর্থমন্ত্রী? এবার লোকটির চোখে ভয় দেখা যাবে। এই চোখের ভয়েই সেজাদকে উত্তর দিয়ে দেবে। সেজাদ বুঝে যাবে অর্থমন্ত্রীর লোকই এসেছে। কিন্তু হামলাকারী আরও একটি কথা বলে ফেলবে। সে বলবে, স্যার, আমরা শুধু আপনাকে ভয় দেখাতে আসিনি। সেজাদ বলবে, তাহলে? লোকটি কাঁপা গলায় বলবে, আমাদের আসল নির্দেশ ছিল আপনার কাছে থাকা প্রমাণগুলো নিয়ে আসা। সেজাদের চোখ সরু হয়ে যাবে। অর্থাৎ শত্রুরা জানে সুমন জীবিত, কিবরিয়া ধরা পড়েছে এবং সেজাদের হাতে প্রমাণ আছে। এর মানে কি? এর মানে সেজাদের নিজের লোকদের মধ্যেই হয়তো কেউ তথ্য পাচার করছে। আর তখনই সেজাদের মনের সন্দেহের নতুন দরজা খুলে যাবে। কে খবর দিচ্ছে? রিশাদ, ফাতেমা, নাকি এমন কেউ যাকে সেজাদ এতদিন বিশ্বাস করেছে? ঠিক তখনই সেজাদের ফোনে একটি ভিডিও আসবে। ভিডিওতে দেখা যাবে সুমনের বাবাকে কেউ অনুসরণ করছে। সেজাদ বুঝবে শত্রুরা শুধু তার ওপর চাপ সৃষ্টি করছে না, তারা সুমনের পরিবারকেও টার্গেট করছে। সেজাদ সঙ্গে সঙ্গে তার লোকদের নির্দেশ দেবে, ওনাকে এক্ষুনি নিরাপদ জায়গায় নিয়ে যাও। কিন্তু তার আগে সুমন একটি কথা বলবে। স্যার? সেজাদ তার দিকে তাকাবে। সুমন বলবে, ওরা আমার বাবাকে নয়, আসলে আমাকে চুপ করাতে চায়। সেজাদ জিজ্ঞেস করবে, তুমি এমন কি জানো? সুমন কিছুক্ষণ চুপ থেকে বলবে, আমি সেই লোকটাকে দেখেছি। কাকে? যে সব কিছুর নির্দেশ দিত। সেজাদের চোখ বড় হয়ে যাবে। সুমন বলবে, মুখটা পুরোপুরি দেখতে পাইনি, কিন্তু তার কণ্ঠস্বর আমি চিনতে পারবো। এই তথ্যটি সেজাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ সুমনের কথা অনুযায়ী সেই মুখোশধারী লোকের সঙ্গে ওসি দেখা করত, আর সেই লোকের গাড়িতে যে চিহ্ন ছিল একই চিহ্ন অর্থমন্ত্রীর অবৈধ শিপমেন্টেও দেখা গেছে। এখন সেজাদের সামনে পরিষ্কার হয়ে যাবে ওসি, অর্থমন্ত্রী এবং এই গুম চক্রের মধ্যে সম্পর্ক রয়েছে। কিন্তু রিশাদ কোথায়? এই প্রশ্নের উত্তর পেতে সেজাদ এবার কিবরিয়ার স্বীকারোক্তি কাজে লাগাবে। কিবরিয়া জানাবে রিশাদ নিয়মিত কিছু লোকের সঙ্গে যোগাযোগ করত, তার মধ্যে একজন ছিল অর্থমন্ত্রীর ঘনিষ্ঠ লোক। রিশাদ শুধু সেজাদের পরিবার ধ্বংস করতে চায়নি, সে চেয়েছিল সেজাদকে এমন একটি অপরাধের সঙ্গে জড়িয়ে দিতে যার কারণে সেজাদকে সমাজের সামনে অপরাধী হিসাবে দাঁড় করানো যায়। আর এজন্যই কিবরিয়াকে গোলাম সাজানো হয়েছিল। কিন্তু রিশাদের সবচেয়ে বড় ভুল ছিল সে কিবরিয়াকে বিশ্বাস করেছিল। একজন চোরকে কখনোই পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না, আর কিবরিয়া এখন বাঁচতে চাইছে। তাই সে সেজাদের সামনে রেশাদের সমস্ত যোগাযোগের কথা বলতে শুরু করবে। কোন দিন কার সঙ্গে দেখা করেছে, কোথা থেকে টাকা এসেছে, কার কাছে গেছে, কোথায় নথি রাখা আছে, এমনকি ফাতেমার 50 লাখ টাকার লেনদেনের একটি গুরুত্বপূর্ণ তথ্য সে জানাবে। সেজাদ বুঝবে টাকাটা শুধু রিশাদের হাতে যায়নি, এর একটা অংশ অন্য কোথাও গেছে, আর সেই জায়গাটি হল অর্থমন্ত্রীর গোপন ফান্ড। অর্থাৎ ফাতেমার 50 লাখ টাকার ঘটনাও শেষ পর্যন্ত অর্থমন্ত্রীর সাম্রাজ্যের সঙ্গে যুক্ত হতে পারে। এবার সেজাদের কাছে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। রিশাদ এবং ফাতেমা ছিল মধ্যবর্তী চরিত্র, পেছনে ছিল বড় একটি নেটওয়ার্ক, আর সেই নেটওয়ার্কের ছায়ায় ছিল অর্থমন্ত্রী। কিন্তু বন্ধুরা, এখানেই সেজাদের সবচেয়ে বড় সিদ্ধান্ত। সে কি সঙ্গে সঙ্গে অর্থমন্ত্রীর কাছে যাবে? না, সে প্রথমে সব প্রমাণ এক জায়গায় করবে, কারণ এবার সে বুঝেছে শুধু শক্তি দিয়ে অর্থমন্ত্রীকে হারানো যাবে না, তাকে আইনি এবং সামাজিকভাবেও এমনভাবে আঘাত করতে হবে যাতে সে আর নিজের ক্ষমতা ব্যবহার করে সত্য লুকোতে না পারে। সেজাদ তার বিশ্বস্ত লোকদের দিয়ে সমস্ত তথ্য বিভিন্ন নিরাপদ জায়গায় সংরক্ষণ করবে। সুমনের বক্তব্য রেকর্ড হবে, কিবরিয়ার স্বীকারোক্তি সংরক্ষণ হবে, ব্যাংকের নথি সংরক্ষণ হবে, ওসির সন্দেহজনক গতিবিধির ভিডিওও রাখা হবে। তারপর সেজাদ সিদ্ধান্ত নেবে এবার সরাসরি অর্থমন্ত্রীর গোপন সাম্রাজ্যে আঘাত করতে হবে। অন্যদিকে অর্থমন্ত্রীও খবর পেয়ে যাবে যে সুমন জীবিত এবং তার বিরুদ্ধে প্রমাণ সেজাদের হাতে। অর্থমন্ত্রীর মুখের হাসি মিলিয়ে যাবে। সে বুঝবে এবার সেজাদকে থামানো না গেলে সব কিছু শেষ। তাই সে ওসিকে নির্দেশ দেবে, যেভাবেই হোক সুমনকে চুপ করাও। ওসি বুঝে যাবে এটাই হয়তো তার শেষ সুযোগ। সে সুমনকে খুঁজতে বের হবে, কিন্তু এবার সেজাদ প্রস্তুত। ওসিকে অনুসরণ করা হবে। সে যখন একটি নির্জন জায়গায় গিয়ে কারো সঙ্গে দেখা করতে যাবে, তখন সেজাদের লোকেরা চারদিক ঘিরে ফেলবে। ওসি পালানোর চেষ্টা করবে, কিন্তু এবার সে ধরা পড়বে।
সেজাদ তার সামনে দাঁড়িয়ে বলবে, 2 বছর ধরে কত মানুষকে গুম করেছ? ওসি চুপ থাকবে। সেজাদ বলবে, সুমনের বাবাকে কতবার মিথ্যা বলেছ? ওসি চুপ থাকবে। তারপর সেজাদ শেষ প্রশ্ন করবে, অর্থমন্ত্রীর নির্দেশে কাজ করেছ? ওসির মুখের অভিব্যক্তি বদলাতে যাবে। সে হয়তো শেষ পর্যন্ত স্বীকার করবে, হ্যাঁ, সে অর্থমন্ত্রীর নির্দেশেই কাজ করেছে। কিন্তু এখানেও একটা বড় রহস্য থাকবে। ওসি বলবে, আমি শুধু আদেশ পালন করেছি। সেজাদ জিজ্ঞেস করবে, কার আদেশ? ওসি বলবে, আপনি যাকে অর্থমন্ত্রী ভাবছেন তারও উপরে একজন আছে। এই কথায় সেজাদ স্তব্ধ হয়ে যাবে। অর্থাৎ এতদিন ধরে যাকে মূল শত্রু মনে করা হচ্ছিল সেও হয়তো কারো নির্দেশে কাজ করছে। এখানে 24 নম্বর পর্বের গল্প নতুন এক রহস্যের জন্ম দিতে পারে। কিন্তু সেজাদ এবার থামবে না। সে বলবে, তুমি যত বড় নামই বলো, সত্যি এবার বাইরে আসবেই। ওদিকে ফাতেমা তখন একা বসে থাকবে। তার সামনে 50 লাখ টাকার হিসাব, রিশাদের সঙ্গে তার সম্পর্ক, সেজাদের বিশ্বাস, সবকিছু একসঙ্গে তার চোখের সামনে ভেসে উঠবে। সে বুঝবে টাকার জন্য সে যে সিদ্ধান্ত নিয়েছিল তার মূল্য হয়তো এখন পুরো জীবন দিয়ে দিতে হবে। ফাতেমা হয়তো সেজাদের কাছে এসে কাঁদতে কাঁদতে বলবে, আমাকে একটা সুযোগ দাও। সেজাদ অনেকক্ষণ চুপ থাকবে। তারপর বলবে, সুযোগ আমি তোমাকে অনেকবার দিয়েছি, তুমি প্রতিবার সেই সুযোগ আমার বিরুদ্ধে ব্যবহার করেছ। ফাতেমা বলবে, আমি ভুল করেছি। সেজাদ বলবে, ভুল আর বিশ্বাসঘাতকতার মধ্যে পার্থক্য আছে। ভুল মানুষকে কাঁদায়, বিশ্বাসঘাতকতা মানুষকে ভেতর থেকে মেরে ফেলে। এই কথার পর সেজাদ হয়তো ফাতেমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেবে। তবে সে প্রতিশোধের জন্য নয়, সে চাইবে সত্যি আইনের সামনে যাক, ফাতেমা নিজের কাজের পরিণতি ভোগ করুক। এই মুহূর্তে ঋতু দূর থেকে সবকিছু দেখবে। তার চোখেও পানি থাকবে, কিন্তু সে সেজাদের কাছে গিয়ে নিজের জায়গা দাবি করবে না, কারণ ঋতু জানে ভালোবাসা জোর করে পাওয়া যায় না, সেজাদকেই সিদ্ধান্ত নিতে হবে। আর সেজাদ যখন সবার সামনে ঋতুর দিকে তাকাবে তখন হয়তো বলবে, তুমি এতদিন আমার জন্য কি চেয়েছ? ঋতু মাথা নিচু করে বলবে, কিছুই না, আমি শুধু চেয়েছি আপনি সত্যিটা জানুন। সেজাদ বলবে, তাহলে আজ আমি একটি সত্যি জানলাম। ঋতু তাকাবে। সেজাদ বলবে, যখন সবাই আমার টাকার পাশে ছিল তুমি আমার মানুষের পাশে ছিলে। ঋতুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে, কিন্তু সেজাদ এখানেই থামবে না। সে নিজের হারানো স্মৃতির শেষ অংশটাও মনে করার চেষ্টা করবে। আর তখন তার মনে পড়বে, একদিন ঋতুকে সে কথা দিয়েছিল সে কখনো তাকে একা ছেড়ে যাবে না, কিন্তু সেই প্রতিশ্রুতি ভেঙেছিল অন্য কেউ। কে? এই প্রশ্নের উত্তর হয়তো এখনও পুরোপুরি সামনে আসেনি, কারণ যে মানুষটি সেজাদ এবং ঋতুকে আলাদা করেছিল তার পরিচয়ই হতে পারে পরবর্তী গল্পের সবচেয়ে বড় রহস্য। তবে 24 নম্বর পর্বে অন্তত একটি বিষয় পরিষ্কার হয়ে যাবে, সেজাদ আর ঋতুর মধ্যে যে ভালোবাসা ছিল সেটি পুরোপুরি শেষ হয়নি, শুধু ভুল বোঝাবুঝি আর ষড়যন্ত্রের নিচে চাপা পড়েছিল। এদিকে সেজাদ এবার অর্থমন্ত্রীর গোপন শিপমেন্টের দিকে নজর দেবে। তার কাছে ইতিমধ্যে প্রমাণ রয়েছে, সুমনের তথ্য রয়েছে, ওসির স্বীকারোক্তি রয়েছে। তাই এবার সে অর্থমন্ত্রীর সেই গোপন জায়গায় আঘাত করবে যেখানে অবৈধ টাকা এবং অন্যান্য অপরাধের গুরুত্বপূর্ণ প্রমাণ রাখা হয়। রাতের অন্ধকারে সেজাদের দল সেখানে পৌঁছাবে। সিকিউরিটি ভেঙে ভেতরে ঢুকবে, অর্থমন্ত্রীর লোকেরা বাধা দেবে। কিন্তু এবার সেজাদ শুধু লড়াই করতে যায়নি, সে প্রমাণ সংগ্রহ করতেও গেছে।